আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনারা সকলে জানেন যে বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখেছেন, গাইবান্ধার রাম মূর্তি স্থাপনের কাজ বন্ধ কেন। তার মানে গাইবান্ধার, বাংলাদেশের গাইবান্ধা জেলার একটা রাম মন্দির, একটা মন্দিরে একটা 50 ফিট উচ্চতা একটা মূর্তি তৈরি করার কথা ছিল, সেই মূর্তির কাজ আপাতত বন্ধ। আপনাদেরকে যদি কাহিনীটা একটু আমি বলি, আমি একটা পত্রিকা নিয়ে পড়ছি। এটা ছিল বাংলাদেশের রাম মন্দির মূর্তি নির্মাণে স্থগিতাদেশ উগ্রপন্থী গোষ্ঠীর চরম চাপের অভিযোগ। এটা পত্রিকার নিউজ আমাদের দেশের। বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাম গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তর ভগবান রামের মূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত করা হয়েছে। মন্দির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছেন। এটা বিশাল রাম মন্দির, এটা বিশ্বের সর্ববৃহৎ। তো আমার হিসাবে আমরা মুসলমান, আমাদের যেমন হাজার হাজার মসজিদ আছে, তেমনি হিন্দুদের 2-4-10টা করে বিভিন্ন জেলায় হয়তো মন্দির আছে, তাদের সেখানে তাদের ভগবানের মূর্তি দিবে, যেহেতু তারাও আমার দেশের নাগরিক। বাংলাদেশ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকলেরই দেশ। যারা আছি আমরা সবাই একই পরিবার। ধর্ম যার যার, আমরা একটা সময় বলতাম ধর্ম যার যার, উৎসব সবার। সেখানে ওনার একটা রাম মন্দির আছেন, সেখানে একটা রামের মূর্তি করবেন 50 ফিট দৈর্ঘ্য। এতে আমাদের দেশে দুটো লাভ হতো। এক হচ্ছে যে প্রতি বছর হয়তো এই রামের জন্মদিন বা ওনাদের যেসব উৎসব আছে, সেই উৎসবে পৃথিবীর বিভিন্ন জায়গার হিন্দুরা এসে সেখানে পূজা করতো। এতে আমাদের ফরেন রেমিটেন্স যেমন ইনকাম হতো, যেমন ট্যুরিজমও বাড়তো। কারণ এত বড় মূর্তি দেখার সাধ্য অনেকের হয় না। যেমন আমরা অনেকে আফগানিস্তানে যাই বুদ্ধ মূর্তি দেখার জন্য, বিশাল বিশাল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যায়। সেখানে এই মূর্তিটা হলে তো আমরাও দেখতে যেতে পারতাম। তো দুইটা জিনিস ছিল, আমাদের অর্থনীতিতে ব্যাপক একটা পরিবর্তন করতো। আপনারা হয়তো বলতে পারেন যে কিভাবে পরিবর্তনটা করতো। ওই মূর্তিটা হয়ে যাওয়ার পর আশপাশ হয়তো 50টা চায়ের দোকান হতো, বিড়ি সিগারেট বেচতো, সেখানে লোকজন কাজ করতো, সেখানে টাকাটা খরচ হতো, টাকাটা রোলিং হতো বাজারে। এটাই বিশাল জিনিস। বিমানে করে অনেক লোক যেত দেখতে, ছবি তুলতো ওখানে গিয়ে। আমি আপনার যে ছবি তুলতাম, এটাও একটা বিজনেস। সবকিছু মিলে একটা বিশাল কর্মযোগ্য ছিল। এই মন্দিরটি হচ্ছে 1787 সালে কৈলাস নামে এক জমিদার ছিলেন, হিন্দু জমিদার। তিনি জমিটা আমাদের দেবোত্তরকে দিয়েছিলেন। সেখানে পার্শ্ববর্তী হিন্দুরা, যেহেতু মন্দিরের পাশে হিন্দু সমাজ, হিন্দু গ্রাম, আমরা যুগের পর যুগ এবং বছরের পর বছর এটা ভোগ করে আসছিলাম। কিন্তু আমাদের মন্দিরের যে পরিবেশটা ছিল সেটা একটু জরাজীর্ণ। আমরা স্টেপ বাই স্টেপ ইয়ং জেনারেশন, যারা সমাজের ছেলে পেলে আছে, আমরা আস্তে আস্তে এটাকে সংস্কারের একটা পর্যায়ে নিয়ে আসতেছিলাম। এটি নতুন মন্দির নয়, এটি যুগের পর যুগ এবং বছরের পর বছর এখানে কালী পূজা, শিব পূজা, বিভিন্ন পূজা করে আসছিলাম আমরা। কিন্তু 2024 সালের 10ই আগস্টের পর থেকে এটি আমরা সংস্কারের একটা চিন্তা ভাবনা করি। মন্দির যখন একটি কালী মন্দির যখন আমরা করি, কালী মন্দির কমপ্লিট করার পরে আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাইয়া আছেন, হিন্দু সমাজ আছে, প্রশাসন আছে, আমরা সবাইকে ডেকে একটা মিটিং করি। কি কি হবে সেটা প্রজেক্টরের মাধ্যমে আমরা সকল মুসলমান ভাইদেরকে জানাইছি এবং প্রতিটা মুসলমান ভাইদেরকে 1 কেজি করে মিষ্টির প্যাকেটে দেওয়া হয়েছে যে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা। তখন তারা বলেছে, হরিদাস তুমি 200 ফিট করো আর 500 ফিট করো, তোমার জায়গায় তুমি করবা, তোমার ধর্ম তুমি করবা, আমাদের সেটা কি সমস্যা। দেখুন, আস্তে আস্তে যখন নির্বাচনের শুরু, মানে ঠিক মুহূর্তে আগে থেকে কিছু আস্তে আস্তে গল্প শুরু হচ্ছিল যে এত বড় মন্দির তো ভারতেও নাই, তাহলে বাংলাদেশে কেন। তারপরেও আমরা ফেসবুকে প্রচার দিয়েছি, বাংলাদেশের এবং তথাকথিত বিশ্বের সবচেয়ে বড় একটা ভগবান শ্রীরামের বিগ্রহ হতে যাচ্ছি, যেটির আয়তন বা দৈর্ঘ্য 81 ফিট। তখনও কিন্তু মাননীয় এমপি মহোদয়ের যারা নির্বাচিত বা বিভিন্ন দলীয় লোক আছেন, তারা কিন্তু আমাকে কোনো বাধা দেয় নাই, কাজই করি নাই। কিন্তু আমি প্রচার করছি 2 মাস আগে থেকে, তখনও যদি আমাকে বাধা দিত সম্প্রীতির বন্ধন রক্ষা করার জন্য, আমি করতাম না, আমি তৈরি করতাম না। আমার কি সমস্যা হইতো? আমি তো কোনো দেশের টাকা নিয়ে তো আমি মন্দির করতেছি না যে আমাকে অন্য দেশ আমাকে চাপ দিবে এটা করতেই হবে। তখনও যদি আমাকে বাধা দিত তাহলে আমি এই মন্দিরটা করতাম না। ঠিক
জুলাই মাসের 15 তারিখে আমরা উদ্বোধনের চিন্তা ভাবনা নিছি, যখন ফেসবুকে পোস্ট দিছি, যখন গাইবান্ধা জেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে সবচেয়ে রাম বিগ্রহের উদ্বোধন আগামী 15 জুলাই 2026। ঠিক এই সময় ঠিক এই সময় কিছু মৌলবাদী তৌহিদি জনতা এটাকে ভিন্ন একটি চোখে নিয়ে গেল, ভিন্ন দৃষ্টিতে নিয়ে গেল। যে দৃষ্টি যখন একটি এলাকাবাসী, পার্শ্ববর্তী এলাকা মুসলমান ভাইদের কোনো সমস্যা নাই, তাদের কোনো অভিযোগ নাই, কিন্তু এটি আন্তর্জাতিক পর্যায়ে পিনাকি ভট্টাচার্য আমাদের দাদা, উনি বলেছিলেন 100 বছরের পরিকল্পনা ভারত বাস্তবায়ন করতে যাচ্ছে রংপুরকে দখল করার জন্য রাম মন্দিরের মাধ্যমে। আমি বলতে চাই, ইউ আর নট ক্লেভার। কারণ একটি মন্দির দিয়ে যে রংপুর দখল করতে হবে ভারতকে, তুমি কেমন বোকা বাঙালিকে তুমি খাওয়াইলা যে একটি মন্দির দিয়ে ভারত রংপুরকে দখল করে নিবে? এটি স্রেফ গুজব, এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের একটি দাঙ্গার পায়তারা করতেছে পিনাকি ভট্টাচার্য। আপনারা জানেন কিনা জানি না, উনি অনেকগুলো বার্তা দিয়েছে যেগুলো মুসলমান ভাইরা খাচ্ছে নিচ্ছে এবং ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে পিনাকি ভট্টাচার্য। ও দাদা, আমি যদি বলি যে পিনাকি ভট্টাচার্যের ভাই আপনাদের সেই মন্দিরে গিয়ে আপনাদেরকে 10,000 টাকা অনুদান দিয়ে আসছেন এবং উনি দোয়া চেয়ে আসছেন আপনাদের ভগবানের কাছে যাতে ওনার ভাই সসম্মানে দেশে ফিরতে পারে, কথাটা কি সত্য নয়? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে রাম বিক্রির জন্য উনি 10,001 টাকা দিয়েছেন, নট 10,000, 10,001 টাকা। আমাদের প্রণামী সিস্টেমটা হচ্ছে যদি লক্ষ টাকাও হয় 1 টাকা দিতে হয়, মানে এটা একটু আলাদা সিস্টেম আমাদের। উনি তখন বলেছেন, ওনার বাড়ি বগুড়া, আর পিনাকি ভট্টাচার্য বিয়ে করেছেন 2012 সালে টাঙ্গাইলের জামায়াতের এক নেতা, উনি কনভার্ট হয়ে গেছেন। কিন্তু ওনার ভাই ওই বিষয়টাও কিন্তু আমাকে বলেছে যে দাদা যেন বাংলাদেশে আসতে পারে, উনি যেন সুস্বাস্থ্য নিয়ে বাংলাদেশ সরকারের যেন কোনো মামলা মোকদ্দমা যেন না পড়ে। দেখুন, আমরা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে গিয়ে উনি যেহেতু হিন্দু, আমাদের সেই জায়গা থেকে ওনাকে সর্বোচ্চ চেষ্টা করেছি। জি দাদা, আপনি তো বিয়ে শাদী করেন নাই, আপনি তো এখনো চিরকুমার। না না, এটা ভুল তথ্য, এটা খুবই একটা নেগেটিভ তথ্য এটা আপনাদের। আমি বিয়ে করেছি 2024 সালে এবং এটা ময়মনসিংহ বিয়ে করেছি। কিছু গুজবকারী ব্যক্তিরা আমি মুসলমান হয়ে গেছি, আমি এটা হয়ে গেছি, আমি সেটা হয়ে গেছি, আমি সরকারের টাকা মেরেছি, আমি সরকারকে চ্যালেঞ্জ করতে পারি। আপনারা এত বড় গোয়েন্দা সংস্থা, আপনাদের সরকারের 1টি টাকা নিয়েছে কিনা আপনারা একটু প্রমাণ করেন তো। হরিদেব বাবু টাকাটা নিয়েছে কিনা প্রমাণ করুন, এটা প্রমাণ করুন যে ভারতের এজেন্ট কিনা আমি। কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে তো সবচেয়ে বেশি কথা বলছে হচ্ছে যে খাইরুল ইসলাম খান চান, জামায়াত নেতা। দেখুন একটু কথা বলি, তৈরি জনতার ব্যানারে যখন জামাতের যখন একজন নবনির্বাচন, মানে উনি নির্বাচন করবে, পৌরসভা নির্বাচন করবে, খায়রুল চান, উনি আমার কাছে টাকা, উনি একটা সাহায্য চেয়েছিলেন ঈদের আগে। আমি বলেছি এটি হিন্দুদের মূল্য সম্পদ, আমি আপনাকে দিতে পারি না। ওনার কলটা আমার কাছে আছে। উনি যে একটা অর্থ চেয়েছিলেন, আমি সেটাকে বাধা দিয়েছি। সেখান থেকে তার আক্রোশ যে এত বড় মন্দির হচ্ছে, আমি চাননি, আমি 10 টাকা পাইলাম না, এটা হয়তো তার তরফ থেকে একটা ইয়ে হতে পারে। আমি আপনার এলাকার বেশ কিছু লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, আপনি আপনার এলাকার ওইদিকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নাকি দান করেছিলেন, আপনি ব্যক্তিগতভাবে দান করেছেন মসজিদ মাদ্রাসায়। না, আমার একটা চয়েস টু চেঞ্জ হবে হিন্দু ফাউন্ডেশন আছে, সেখান থেকে আমার 20,000 সদস্য, প্রতি সদস্য 1,001 টাকা দিয়ে আজীবন সদস্য হয়েছে এবং কিছু কিছু টাকা দেয়। শুধু হিন্দু খালি খাবে, মুসলমান ভাইয়েরাও খায়, সম্প্রীতির বন্ধন তৈরি করার চেষ্টা করেছি আমি। তো দেখেন, আপনি সম্পত্তির চেষ্টা করেছেন, আপনি মুসলিমদের মসজিদ মাদ্রাসায় দান করেছেন, যে আপনি চাইছেন যে আপনার এলাকার এটা, সেই জায়গায় আজকে যখন আপনার এই মূর্তিটা হতে দিচ্ছে না বা সমস্যা করছে, আপনার কাছে কেমন লাগছে, বা আপনার ওখানকার হিন্দুদের বা সনাতনীদের? দেখুন, আমি কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে, হিন্দুদের অনেক কথা শুনতে হচ্ছে। আপনি মুসলমানকে খাওয়াইলেন, মুসলমানই কিন্তু একটু খারাপ ভাষায় আমাকে বলতেছে, সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। দাদা, এই মুহূর্তে আপনি কি জীবন আশঙ্কা আছে নাকি আপনার কোনো? দেখুন, আগামীকাল 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, 72 ঘন্টা। যেহেতু এটা একটা কমপ্লেক্স, এখানে বৃদ্ধাশ্রম আছে,
এখানে মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ভিত্তি স্থাপন করেছেন মাননীয় এমপি মহোদয়, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চিকিৎসা নিতে পারবে। এখানে আমাদের মেডিকেল ক্যাম্প হয়, সেখানে অনেক মুসলমান এখানে এসে সেবা নেয়। সেই জায়গা বন্ধনে আমি চেষ্টা করছি যে এই বাংলাদেশে আমরা সংখ্যালঘু নয়, আমরা একে অপরের ভাই ভাই, বোন বোন হিসেবে আমরা মিলেমিশে বসবাস করি। সেই জায়গাটাতে সে দুর্বল জায়গা আমার, যে ওটাই দুর্বল জায়গা, যে আমি যে সম্প্রীতি বাংলাদেশ করতেছি ওটাই দুর্বল জায়গা। এই দুর্বল জায়গাতেই তারা পুঁজি করে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে, সেটা আগামীকালই ঘটাতে পারে, কারণ তাদের 72 ঘন্টা। আর পিনাকি ভট্টাচার্য গুজব পায়নি, উনি যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটা মানে ধ্বংস হয়ে গেছে। দাদা, আপনাদের মূর্তিটা কি পুরোপুরি হয়ে গেছে নাকি এটা চলমান এখনো? দাদা দেখুন, এটা 100% মধ্যে 80% কাজ শেষ। 80%ই কাজ শেষ? হ্যাঁ, 80% কাজ শেষ। যেহেতু আমি উদ্বোধনী করবো 2025 সালের 15 জুলাই, তাহলে অবশ্যই এখানে সেই কাজের পরিধি হিসেবে আমি ডিক্লেয়ার ঘোষণা করেছি। না, আমি যেহেতু জানি না পুরোপুরি ব্যাপারটা, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম। আর আজকে আপনাকে এখানে ডাকার পেছনে আমার মূল উদ্দেশ্য যেটা, আমাকে আসলে এপি ফ্রান্স ফরাসি বার্তা সংস্থা থেকে আমাকে বলা হলো, যেহেতু আমি বাঙালি, আমাকে আপনার একটা ইন্টারভিউ করার জন্য। এটা তারা পরে আবার ট্রান্সলেট করে তারা পত্রিকায় আনবে, যে আসল মূল কাহিনীটা কি, মূলত কি হচ্ছে ওখানে, মূলবাদীদের দাদা আরেকটু কথা বলতে চাই, যেহেতু আপনারা বিদেশের কাছে পৌঁছাবেন। উনি বলেছেন রংপুরের প্রবেশদ্বার, অনেক জায়গায় দেখেছেন আপনারা, নিউজ দেখেছেন। অ্যাকচুয়ালি রংপুর থেকে এটা প্রায় 50 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে 3 কিলোমিটার দূরে। এবং যদি আপনি মন্দিরে প্রবেশ না করেন তাহলে আপনি রাম মন্দিরটি দেখতে পারবেন না। এটি খোলা জায়গায় নয়, এটি সরকারি জায়গায় নয়, এটি আমাদের নিজস্ব সম্পত্তিতে, নিজস্ব ভূমিতে, নিজস্ব জায়গায়, নিজস্ব মাতৃভূমির জায়গাতে আমরা রাম মন্দির তৈরি করেছি। এবং গ্রামের নামও কিন্তু মধ্য রামচন্দ্রপুর। রামের জায়গায় রামের মন্দির হবে, তাদের সমস্যা কোথায় আমি এটা জানতে চাই। দাদা, এই মুহূর্তে এই ঘটনার পরে কি আপনারা কি লক্ষ্য করেছেন কিছু, যে আপনাদের মন্দিরের দেখার জন্য কি উৎসুক জনতা আসছে কিনা বারবার? এখন গত শুক্রবারে মিনিমাম 2 লক্ষ ভক্ত আসছিলেন গত শুক্রবারে। আজকে অনেক ভক্ত, এবং ভক্তরা কিন্তু অনেক, এই এলাকায় কিন্তু অনেক কলকারখানা তৈরি হচ্ছে এবং অনেক দোকানপাট কিন্তু হয়ে গেছে। যেখানে একটি দোকান ছিল সেখানে আজকে 40টা দোকান। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কাজ করে হচ্ছে মুসলমান। 153 জন কর্মচারীর মধ্যে মুসলমানই 122 জন। যাক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছিলেন দাদার কথা, যে পিনাকি ভট্টাচার্যের কথা বলা হচ্ছে। উনি ফ্রান্সে থাকেন, উনিও সনাতন ধর্মী একজন ব্যক্তি, যদিও বিয়ে করেছেন মুসলিম, কিন্তু এখন উনি ব্যাপক ভারত বিদ্বেষী। তো আমরা অনেকেই বলি আপনাদের যে হিন্দুরা সবসময় ভারতের পক্ষে থাকে, কিন্তু ভারত বিদ্বেষী দেখতে হলে আপনি পিনাকি ভট্টাচার্যকে দেখতে পারেন। আর আসলে ওই যে আগে একটা কথা বলেছি, ধর্ম যার যার, যে আপনার বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে ভালোবাসে, ইন্ডিয়ার হিন্দুরা ইন্ডিয়াকে ভালোবাসে, এটা নর্মাল বিষয়। যেমন আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার পাকিস্তান বসাই দিলে আমার ভালো লাগে না। তো এখন পিনাকি ভট্টাচার্য আসলে কার পারপাস সার্ভ করছেন সেটা উনি আর ওনার ভগবানই জানে, উনি আসলে কার পারপাস সার্ভ করছেন। মূল ঘটনা হচ্ছে যে উনি কি আসলে বাংলাদেশের পক্ষে, নাকি উনিই চাইতেছেন বাংলাদেশটা 6 টুকরা হয়ে যাক। আমি দাদাকে অনুরোধ করব, আপনি এত দেশপ্রেমিক, এত দেশের প্রতি ভালোবাসা, আপনি ফ্রান্সে বসে আছেন কেন দাদা? দেশে আসুন, রাম মন্দিরকে আপনি পূজা করুন। দেখুন ভগবান রাম মন্দির বাংলাদেশে আছে। দাদাকে আমি প্রণাম করি, পিনাকি দাদাকে। দাদা বাংলাদেশে আসুন, বিদেশের মাটিতে গুজব না ছড়িয়ে সত্যিকারের অর্থে রাম মন্দিরকে আপনি দেখে যান। এটা কি রংপুরের প্রবেশদ্বার? ভারতের প্রতি আমাদের কোনো ইয়া নাই। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমাদের জন্ম বাংলাদেশ। আমরা তো অন্য দেশের জন্য মন্দির করি না, আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা মন্দির করি। দাদা, আপনার এখন যে মন্দিরটা আপনি বললেন যে প্রায় 95% কাজ শেষ, 5% আছে, এইসব ঘটনার পরে প্রশাসন কি কোনো সহযোগিতা করছে কিনা আপনাদেরকে? না, এটা একটা সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশ পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে এভরিথিং, সকল প্রশাসন আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে।
আমি ধন্যবাদ জানাই এলাকার সকল মুসলমান ভাইদের, যারা আমাদের পাশে আছেন, যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যারা বলতেছেন আমরা তোমাদের পাশে আছি। আপনাকে মনে হয় যে 72 ঘন্টা যাওয়ার পরে কোনো অঘটন ঘটার সম্ভাবনা কি আপনারা ফিল হ্যাঁ, করছেন? এটা 100, মানে এটা যেহেতু আমি অনুধাবন করতেছি, আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতেছি, তাদের কথা হচ্ছে আসুক সোমবার, আসুক সোমবার, শেষ হোক 72 ঘন্টা। তাতে আমার মনে হচ্ছে এখানে একটি অপ্রীতিকর ঘটনা বা কারা এটা ঘটাচ্ছে, এটা সরকারকে আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব যে আসলে এই ধরনের হুমকিতে আমরা কিভাবে থাকতে পারি, কি যেখানে মন্দির নিরাপদ নয় সেখানে আমি কিভাবে নিরাপদ হতে পারি। তাহলে আপনারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন এর ভিতরে যে সোমবারে বা হ্যাঁ, প্রশাসনই আমাকে অ্যালার্ট করেছে, দাদা আপনি চোখ কান খোলা রাখেন। তো কতজন পুলিশ আছে এখন মন্দির পাহারায়? এখনো 10 জন পুলিশ প্রতিদিন রাত দিন পাহারা দিচ্ছে, 10 জন পুলিশ, এবং অনেক যারা টহল দিচ্ছে তারাও আছে মাঠে, এবং তারাও আতঙ্কিত, প্রশাসনও আতঙ্কিত, আসলে হচ্ছেটা কি। আপনার ভক্তরা কি মন্দিরের ভেতরে আছে? হ্যাঁ, আমার ভক্তরা, অনেক ভক্ত আমার মন্দিরে আছে, তারা অবস্থান করতেছেন, এবং তাদের ভিতরে একটা আতঙ্কিত বিরাজ করতেছে যে না কি হয়। তার মানে পুরো এলাকা, পুরো পরিস্থিতি এখন একরকম থমথমে। হ্যাঁ, একটা মানে একটা পক্ষ দৌড়াদৌড়ি করতেছে, মানে যাতায়াত করতেছে, তারা সুযোগ খুঁজতেছে যে এখানে কিছু করা যায় কিনা। দর্শক শ্রোতা মন্ডলী, আমরা লাইভটি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি। সেটা হচ্ছে যে মৌলবাদীদের উৎপাত বাংলাদেশে বেড়ে গেছে। এই ধরনের না, আমাদের দেশে যেমন 560টি মডেল মসজিদ আছে, অত্যন্ত অপরূপ সুদৃশ্য মডেল মসজিদ, এছাড়াও লক্ষ লক্ষ মসজিদ আছে। সেই জায়গায় যদি এই গন্ড গ্রামে একটা রামের মূর্তি স্থাপন করা হয়, এতে দেশের মাটি অপবিত্র হয়ে যাবে, তেমন কিছু নয়। এবং যদি আজকে রাম মূর্তি না করতে পারে, আমাদের চিটং এ আছে যেমন রামকৃষ্ণ লেন, এরকম হাজারো হিন্দু নামের রোড ঘাট আছে, মিষ্টির দোকান আছে বোস ব্রাদার্স, তা তো সবই বন্ধ করে দিতে হবে। এখনো প্রায় 1.5 থেকে 2 কোটি হিন্দু আছে, তার মানে কি আমরা কি আমাদের এই হিন্দু ভাই যারা আছে তাদেরকে কি ছুঁড়ে ফেলে দিব বঙ্গোপসাগরে? এটা কি সম্ভব? এটা কি আপনার মানবতা? আমরা মুসলিম যদি এক জায়গায় থাকতে পারি, আমার দেশের নাগরিক হিসেবে হিন্দুরাও আমাদের পাশে থাকতে পারবে, বুদ্ধ খ্রিস্টান সকলে থাকতে পারবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা হিন্দু বাড়িতে দুর্গা উৎসবে দুর্গা পূজা দেখতে যেতাম আনন্দের সহিত। আমাদের বন্ধু বান্ধবরা আমাদের ঈদের সময় আসতো বাড়িতে, ঈদের দিন বাড়িতে আসতো, সবাই মিলে একসাথে সেমাই খেত। তাদের দুর্গাপূজা আমরা যেতাম, ওখানে আমরা ফল মূল মিষ্টি এগুলো খেতে যেতাম। সেই সম্প্রীতিটাকে হারিয়ে যাচ্ছে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন। আর এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের এই মূর্তি আমাদের দেশে থাকবে কি থাকবে না, এবং এটা রক্ষার দায়িত্ব আমরা মুসলমান হিসেবে আমাদের কিনা সেটা ভাবার দায়িত্ব আপনার এবং আমার। ভোট আসলে তখন হিন্দু মন্দির পাহারা দিতে যাই, তখন দুর্গাপূজা পাহারা দিতে যাই, তখন ওখানে যায় ভগবত গীতা পড়ি, তখন ওখানে যায় যে বুদ্ধিস্টদের পড়ি, আম্মাং শরণাং গাচ্ছামি বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তখন বুদ্ধ আমার নবী হয়ে যায়, তখন হিন্দুদের রামকৃষ্ণ এরাও আমাদের নবী রসুলের অনুসারী বলা হয়। আর আজকে কেন তাহলে ভাঙা হবে? এই প্রশ্নগুলো সব আপনাদের কাছে, আপনারাই বিচার করুন। আমরা বিদায় নিচ্ছি। দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। যদি আপনি পুরো বাংলাদেশের সমস্ত ভাই বোন যারা আছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনি বলতে পারেন। আমি সবাইকে, দেশবাসীকে আমি অনুরোধ করব, আপনারা গুজবে কান দিবেন না, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, আমরা হিন্দুরা করব, কারো ফাঁদে পা দিবেন না। আসুন আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি এই সুন্দর বাংলাদেশে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো বিদায় নিচ্ছি, আসবো আবার অন্য কোনো পর্বে। আমরা দাদার সুস্থতা কামনা করি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই মন্দিরের আশপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, দাদা বা তার পরিবারের উপরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সেদিকে সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বারবার বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই জনগণের তৈরিকৃত একটি দৈত্য, যাকে বোতলে আপনি বন্দি করতে পারবেন না, কোনো বোতলে আপনি বন্দি রাখতে পারবেন না। মানে এটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা রাজনৈতিক এমন একটি দল যেটা জনগণের দ্বারা তৈরি। এটা আপনি নিষিদ্ধ করে কতক্ষণ রাখবেন? এরা তো বের হবেই।
এরা রাজনীতি মিছিল করবে, মিটিং করবে। বরং আমি মনে করি এই মিছিলটা আরো ছোট হয়েছে, আরো বেশি বেশি হবে। আপনি তো বললেন 10-12 জেলায় হয়েছে, এরপর 64 জেলাতে হবে, তারপর 560টা উপজেলাতে হবে, এরপর শহরে, বাজারে, নগরে, বন্দরে, হাটে, মাঠে ঘাটে হবে, এবং খুব শীঘ্রই এগুলো দৃশ্যমান হবে। এবং আমার ধারণা ডিসেম্বরের মাসের মধ্যেই, যেটা আমাদের মাহবুব সাহেব বলে গেলেন, সৈয়দ মাহবুব সাহেব, যিনি একজন আইনবিদ, তিনি কিন্তু স্পষ্ট বলে গেলেন যে কেন ডক্টর ইউনূসের দায়টা এই সরকার নিল। তা আমারও বোধগম্য নয়। কারণ এই দেশের রাজনীতি কিন্তু বিএনপি বড় দল হিসেবে বিএনপিকেই থাকতে হবে। এই দেশে কিন্তু ওই আমার ভাবির পোলারা একটাও থাকবে না, পালিয়ে যাবে। যারা এনজিওগ্রাম সরকার ছিল সব পালিয়ে যাবে। কিন্তু বিএনপিকে তো এই দেশে রাজনীতি করতে হবে। তারাই যদি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, তাহলে এটা বিএনপির জন্য বুমেরাং হবে, যেটা আমাদের আইনবিদ সৈয়দ মাহবুব ভাই, মামুন ভাই এটা বলে গেলেন। ওইটা সত্য। বিএনপি কেন এটা কাঁধে নিল? এটা নেওয়া তাদের উচিত হয় নাই। কারণ আওয়ামী লীগকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, পরশু হোক, বা তারপরে হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আওয়ামী লীগ মাঠে নামবে, রাজনীতি করে, আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। অলরেডি আপনি দেখেছেন একটা মিছিলে যখন পুলিশকে প্রেসার দেওয়া হয়েছে, কেন ছাত্রলীগের মিছিল ঠেকাইলো না? বললো যে এত লোক আসবে আমরা তো জানিই না। এটা কিন্তু পুলিশের কর্মকর্তা বলেছে, এত লোক আসবে আমরা বুঝতে পারি নাই। তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগ সেনাবাহিনী মাঠে, বিজিবি মাঠে, পুলিশ মাঠে আওয়ামী লীগ মিছিল করতেছে, ছাত্রলীগ মিছিল করতেছে, কৃষক লীগ নামবে, শ্রমিক লীগ নামবে, যুবলীগ নামবে, স্বেচ্ছাসেবক লীগ নামবে, কিছুদিন পরে নামবে। এদের আপনি ঠেকিয়ে রাখতে পারেন। আর বললেন যে এরা এত সাহস, সাহস কেন পায় জানেন? আমি জানি না আপনারা চয়নিকা এটা পেয়েছেন কিনা। আমাদের চয়নিকা এটা ছিল ভয় কাতর মাহবুব নামে একটা গল্প ছিল। তাকে নির্যাতন করার পরে এক সময় মাহবুব কিন্তু, ভয় কাতর মাহবুব কিন্তু দাঁড়িয়ে যায়, সে আর ভয় পায় না। ভীষণ সাহসী। জি জি জি, ভয় কাতর মাহবুবের চয়নিকা পড়তাম। সেই ভীতু ভয় কাতর মাহবুব কিন্তু একদিন তার মনিবের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তার গৃহস্থের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ভয় কাতুরে না, তাদের জন্মই হয়েছে আন্দোলনের মাধ্যমে। তো এই দলটির জন্মই হয়েছে রাজনীতির মাধ্যমে, এই দলটির জন্মই হয়েছে রাজপথে। তো সেই দলটি ভয় পাবে কাকে? কাউকে ভয় পাবে না। তো এরা তো মাঠে নামবেই। নামার আরেকটা কারণ, এদের এত নির্যাতন করা হচ্ছে যে এরা আর পিছিয়ে থাকবে না। কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, এরা চিন্তা করতেছে যে আর কত নির্যাতন সহ্য করব। আপনি দেখবেন একদা কোনো নেতৃত্ব লাগবে না, ঘোষণা লাগবে না, দেখবেন ছাত্রলীগ, যুবলীগ সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে এবং মিছিল করবে। সেই সাহসটা তারা 2টা কারণে পেয়েছে। একটা হলো তাদের রাজনৈতিক প্রক্রিয়া, তারা দীর্ঘদিন তাদের ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসটাই হচ্ছে সংগ্রামের ইতিহাস। তারা এরকম সরকারের মুখোমুখি হয়ে আসছে, তারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে, জেনারেলদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই করে আসছে, মুক্তিযুদ্ধ করেছে, এরা বিভিন্ন সময় জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছে। এদের রাজনৈতিক পরিক্রমাটাই হলো লড়াইয়ের ইতিহাস। তো এরা তো মাঠে নামবেই। আর এত নির্যাতন, এত নিপীড়ন করা হচ্ছে যে এদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগের পিঠ, ছাত্রলীগের পিঠ, যুবলীগের পিঠ, স্বেচ্ছাসেবক লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তো তাদের আর সামনে আসা ছাড়া কোনো উপায় নেই। তাই বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে, ছাত্রলীগ মাঠে নামবে, এবং বাংলাদেশে এই এই যে তাদের নামাটা, এই যে বাধা দেওয়ার কারণে যে নামাটা, এটা ভয়ঙ্কর হবে। যদি এদের নিষিদ্ধ না করতো, স্বাভাবিকভাবে ঘোষণা করতো এটা, তাদের নিষিদ্ধতা উইথড্র করে নিত এই সরকার, তাহলে এটা স্বাভাবিক প্রক্রিয়া, কি হতো? মিছিল হতো, ফিনিশড। পাবলিক জন জন মানে মানুষের যে একটা সিম্প্যাথি আওয়ামী লীগের প্রতি থাকতো না। কিন্তু এখন আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্প্যাথি চলে আসছে, যে আওয়ামী লীগকে তুমি নিষিদ্ধ কেন করলে, এই প্রশ্নটা কিন্তু মানুষ করতেছে। আরো কি কারণে করে? যে দেশের এখন অর্থনীতি ভালো না, দেশের গণতান্ত্রিক পরিবেশ ভালো না, আইন শৃঙ্খলার চরম অবনতি। এই মুহূর্তে তো বাংলাদেশ আওয়ামী লীগ নামবেই, কারণ এদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর নেতৃত্বরা আওয়ামী ছাত্রলীগ সংগঠিত হচ্ছে, যুবলীগ সংগঠিত হচ্ছে, তারপরে এদের নেতৃত্বে কেউ না কেউ আসবে এবং ঘোষণা দিবে। তার উপরে জননেত্রী শেখ হাসিনা তো রয়েছে, তিনি যখন ঘোষণা দেবেন, ঘোষণা দেওয়ার আগেই আমার ধারণা মাঠে নেমে যাবে। নির্যাতন নিপীড়নের কারণে ছাত্রলীগের সাহসটা পাচ্ছে বলে আমি মনে করি। এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, দেশের রাজনীতির পরিস্থিতি খারাপের চাইতে অর্থনৈতিক পরিস্থিতি বেশি খারাপ। আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, মানুষ এখন এদের সমর্থন দিচ্ছে, এদের অর্থায়ন করতেছে, এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এদের অক্সিজেন। জনগণ অক্সিজেন না থাকলে তো আর পানি না থাকলে তো আর মাছ বাঁচবে না। জনগণ তো তাদের পক্ষে, এই মানুষগুলোকে জনগণ পছন্দ করে। তার জন্য তারা আস্তে আস্তে মাঠে নামতেছে। প্রথমে মুখ ঢেকে থাকতো, এখন মুখ ঢাকে না, জেলেও যাচ্ছে। আপনি বললেন যাবে, আরো যাবে। আমি জানি বাংলাদেশে আরো লাখো লাখো ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ জেলে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা এইভাবে আস্তে আস্তে মিছিল বর্ধিতই হতে থাকবে। একটা পর্যায়ে জেলে ধারণ করার জায়গা থাকবে না, আর আইন শৃঙ্খলা বাহিনীর
ক্ষমতা অকেজো হয়ে যাবে, অবশ হয়ে যাবে। এদের জনগণের মুখোমুখি হয়ে টিকতে পারবে না। দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হঠাৎ সাংবাদিকতার একটি নতুন তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। এই হঠাৎ সাংবাদিকতাটা আসলে কি? যে মুহূর্তে তিনি হঠাৎ সাংবাদিকদের নিয়ে কথা বলছেন, তখন তার নিজের অবস্থানটা কোথায়? ফেসবুকে হঠাৎ দেখলাম নরসিংদীর একজন সাংবাদিক আসাদুজ্জামান রিপন, তার একটা স্ট্যাটাস দেখলাম যে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি মন্তব্য করেছেন যে এখন আর সাংবাদিকতা বলে কিছু নেই। এর কারণ হলো নতুন সাংবাদিক তৈরি হচ্ছে না। এই সোশ্যাল মিডিয়ার যুগে হাতে একটা মোবাইল ফোন থাকলেই সে সাংবাদিক, এবং এটাকে তিনি বলেছেন হঠাৎ সাংবাদিক। এই যে হঠাৎ সাংবাদিক বলে মোবাইলকে নিয়ে যারা সাংবাদিক সাজছেন, একথা বলার মধ্য দিয়ে তিনি তার দায়িত্বটা কতটুকু স্বীকার করছেন। বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, 5 দশকের বেশি তিনি সাংবাদিকতা করছেন, তার অবস্থানটা কি? তিনি নতুন সাংবাদিক তৈরিতে কি ভূমিকা রাখছেন? বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা কি? গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তো আমরা অনেক কথা বলি। পৃথিবীতে এখন সেই গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে বাংলাদেশের অবস্থান কোথায়? সেটি কি 150-এর দিকে? সমালোচনা তো খুব করা যায়, কিন্তু একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, সংবাদপত্র মালিক পরিষদের সভাপতি হিসেবে তার কি ভূমিকা রয়েছে? অল থ্রু তার সাংবাদিক জীবনে, যে 54 বছরের তার সাংবাদিক জীবন, এর প্রায় 40 বছর আমি নিজেই তাকে দেখেছি, তার রিপোর্ট পড়েছি, তিনি ইত্তেফাকে ছিলেন, তার উত্থানগুলো দেখেছি। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন সরকার ক্ষমতায় আসে, তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এই জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন সিলেটের একজন মানুষ, এবং সিলেটের একজন হিসেবে এই মতিউর রহমান চৌধুরী তখন এই হুমায়ুন রশিদ চৌধুরীর অফিসে বলতে গেলে প্রায় পড়েই থাকতেন। ব্যক্তিগত পরিচয়কে খাটিয়ে কত রকমের সুবিধা নিয়েছেন এই মতিউর রহমান চৌধুরী। জাতি যদি এটা কখনো জানতে চায়, কি জবাব দেবেন আপনি? আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতা নিয়ে আপনি ভীষণ সমালোচনা মুখর, অথচ এই আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে আপনি কি পরিমাণ সুযোগ সুবিধা এবং বিজ্ঞাপন পেয়েছেন, সেই তথ্যটি কি আপনি কখনো জাতির সামনে তুলে ধরেছেন? সম্প্রতি আপনি বলেছিলেন, যেটা নিয়ে আমি আগেও একটি পর্ব করেছিলাম, যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে 3 পৃষ্ঠার হাতে লেখা একটা পদত্যাগ পত্র ছিল, যেটা বিটিভির একজন এসে টাইপ করার কথা ছিল। অথচ সম্প্রতি শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি বলেছেন যে সেই মুহূর্তে হাতে পদত্যাগ পত্র লেখবার মতো অবস্থা ছিল না। 40-45 মিনিট তিনি সময় পেয়েছেন গণভবন থেকে চলে যাওয়ার জন্য। তো এইটাকে আপনি কি সাংবাদিক বলবেন? হঠাৎ সাংবাদিকতা বলে নতুন একটা তথ্য জাতির সামনে আপনি হাজির করলেন। এখন মোবাইলের যুগ, শুধু বাংলাদেশ নয়, সবখানেই দেখা যায় যে মোবাইল হাতে, মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও করছে, বা যে কোনো ঘটনার আমরা তাৎক্ষণিকভাবে কিছু ফুটেজ পেয়ে যাচ্ছি এই মোবাইলওয়ালাদের কল্যাণে। এই মোবাইল থাকার কারণে অনেক ঘটনাই আমরা এখন বাংলাদেশে জানতে পারছি, যেটা আমাদের বর্তমান মতিউর রহমান চৌধুরীদের মতো সাংবাদিকদের প্রতিষ্ঠিত মিডিয়ায় পাচ্ছি না। সাংবাদিকতার একজন নতুন কর্মী হিসেবে, মানে আমি তো আসলে সাংবাদিক নই, কিন্তু এই রূপান্তরের সত্য করতে গিয়ে বিভিন্ন সাংবাদিকদের সাথে আলোচনা এবং টুকটাক পড়াশোনার মধ্য দিয়ে যেটা জানতে পারি, যে দেশে যখন মূল ধারার গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়, এই মতিউর রহমান চৌধুরীরা যখন সাহস করে সত্য কথা বলতে পারে না,
এবং তারা নিজেদের আত্মাকে বিক্রি করে দেয় ডলারের কাছে, স্বার্থের কাছে, তখন বিকল্প গণমাধ্যমগুলোই কিন্তু সামনে এগিয়ে আসে। সুতরাং আপনি যাদের হঠাৎ সাংবাদিক বলে কটাক্ষ করছেন, ক্রিটিসাইজ করছেন, তাদের অনেকের ফুটেজই কিন্তু আমাদের সামনে সত্য তুলে ধরছে। সুতরাং মূল সমস্যায় হাত দিতে হবে। সাংবাদিক তৈরি হচ্ছে না, নতুন সাংবাদিক পাচ্ছি না, সাংবাদিকতা নেই, এগুলো বলার মধ্য দিয়ে কিন্তু কোনো কৃতিত্ব নেই। বরং কেন নেই, সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কতটা ভূমিকা থাকা উচিত ছিল, আপনাদের সাফল্য ব্যর্থতা কতটুকু, এই যে ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, প্রত্যেকেই তো এই ডক্টর ইউনূসের পা চেটেছে, এখন বর্তমান সরকারের পা চাটছে। তো পা চাটার মধ্য দিয়ে তো আপনি গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, নির্ভীক গণমাধ্যম এগুলো পাবেন না। মাঝখান দিয়ে আপনি যে মাঝে মধ্যে এইসব এই হঠাৎ সাংবাদিকতা তথ্যের মতো আজকাল উদ্ভট তথ্য দিচ্ছেন, তাতে আপনার যে 54 বছরের ক্যারিয়ার সেটি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমিও আপনাকে খুব শ্রদ্ধা করতাম। 80-র দশকে আমি যখন ইত্তেফাক অফিসে যেতাম, সবাই প্রায় মারা গেছে। সেই জাহিদুজ্জামান ভাই, গোলাম সরোয়ার ভাই তখন বার্তা সম্পাদক, রকনুজ্জামান দাদা ভাই সাহিত্য সম্পাদক ছিলেন, আল মুজাহিদি, সবার টেবিলেই বসেছি, সবার সাথেই কথা বলেছি। আপনি তো তাদেরই একজন ছিলেন, নামকরা সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক। কিন্তু আজকে একবার একটু নিজে আয়নায় মুখটা দেখেন তো। হঠাৎ সাংবাদিক বলে যাদের আপনি জাতির সামনে বলছেন, আপনার জন্য আমি একটা শব্দ খুঁজে পেয়েছি। আপনি এবং আপনার সাথে বেশ কয়েকজন আছে, আপনারা হলেন সোল্ড আউট সাংবাদিক, আত্মা বিক্রি করা সাংবাদিক। আপনাদের চাইতে ওই হঠাৎ সাংবাদিক বরং অনেক ভালো। আসুন, এই হঠাৎ সাংবাদিক বা এই উদ্ভট তথ্য, মাঝে মধ্যে চাঞ্চল্যকর তথ্যের নামে মিথ্যে সংবাদ পরিবেশন না করে, যেহেতু আপনারা সিনিয়র সাংবাদিক, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন অনেক কিছুই ইচ্ছে করলে করতে পারেন, সেটা করুন। বাংলাদেশের গণমাধ্যমকে বাঁচান। গণমাধ্যম বাঁচলে নতুন সাংবাদিকরা আসবে, তরুণ সাংবাদিকরা আসবে, এবং এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগ। সো এখন তো গণমাধ্যমে কাজ করবার অনেক সুবিধা, সত্যের কাছাকাছি পৌঁছানোর অনেক উপায় রয়েছে, সত্য তুলে আনার অনেক 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 সুযোগ রয়েছে। কিন্তু এসব বাদ দিয়ে নিজেরা যদি সরকারের দালালি করেন। আরেকটা ছোট্ট গল্প বলি, যে আপনারা কদিন আগে এই সাংবাদিক নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করতে গিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনাদের কাজ কি? আপনারা গিয়েছিলেন তদবির করতে। যেসব ব্যবসায়ী আপনাদের বন্ধুতুল্য, যারা আপনাদের পত্রিকায়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, তাদের পক্ষে অনৈতিক তদবির করতে গিয়েছিলেন। তাদের সুদ মওকুফ করা, তাদের লোন অ্যাডজাস্ট করা, এরকম নানামুখী তাদের জন্য অবৈধ অন্যায় সুবিধা পাওয়ার জন্য সাংবাদিক হিসেবে আপনারা গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। হঠাৎ সাংবাদিক তথ্যের আবিষ্কারক মতি ভাই, এটাকে আপনি কি বলবেন? বন্ধুরা, আজ এ পর্যন্ত। সন্ত্রাসী হামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা সার্ভে হয়েছে বিভিন্নভাবে। সেই সার্ভেটা অর্থাৎ জরিপটা নিয়ে জরিপের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই। আমার নিজের মন্তব্যের চেয়ে সাধারণ মানুষ কি বলে সেটা দেখতে চাই। আচ্ছা, এই দেশ বাঁচাইতে হলে এখন কি করতে হবে? তারে আবার আনতে হবে। কারে? হাসিনারে। হাসিনারে আবার আনতে হবে? হ্যাঁ, তাই আবার দেশ ভালো হবে না, হবে না। আচ্ছা আচ্ছা। এই বৃদ্ধ বললেন যে দেশকে বাঁচাতে হলে বা ভালোভাবে করতে হলে হাসিনাকে আনতে হবে, তাকে ছাড়া হবে না। আমরা অন্যরা কি বলছি সেগুলো একটু শুনি। আপনি চান? হ্যাঁ, আমি দেশে আছি, ভালো হয় আমার। ভালো হয়। কিভাবে আপনি দোয়া করেন শেখ হাসিনার জন্য? আল্লাহ তাদের বাসায় রাখুক, খায়ের দান করুক, সে দেশে ফিরে আসুক। দেশে ফিরে আসুন। হ্যাঁ, ধন্যবাদ আপনার। হ্যাঁ।
একজন বৃদ্ধ মহিলা তিনি বলছেন যে আল্লাহ তাকে বাঁচাই রাখুক, তিনি দেশে ফিরে আসুক, এটা হল তার আবেগ। হাসিনার বাবার কথা মনে আছে। তাই শেখ হাসিনার বাপ কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়ের কথা আপনার মনে আছে? সেই সময়। শেখ হাসিনা কোথায় আছে জানেন? ভারত আছে, ভারত। ভারতে। শেখ হাসিনা দেশে চান আপনি? চাই। আচ্ছা। আমরা আরো কয়েকটি বিষয় দেখে তারপর আমরা কথা বলতে চাই। আগে কথাগুলো শুনুন, তারপর আমি কিছু বলছি। আওয়ামী লীগ সেমিফাইনাল খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন ইয়াইয়া খান, ভুট্টু খান, টেক্কা খান, আইয়ুব খান, সবাই খান খান হয়ে দেখতে দেখতে গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায়। এইটার নাম হলো আওয়ামী লীগ। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার চাই। আগে কথাগুলো সবার উপর এই বৃদ্ধ বলছেন শেখ হাসিনা যা করছে এইটা কেউ করতে পারবে না, ওনার বিশ্বাসের জায়গা থেকে উনি বলছেন। মানুষ মারছে, তুমি কি বলতে চাও? ওটা আন্দোলনে ইউনুস এবং আমেরিকার ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে খেদাইছে এবং আপনার এই জামাতরে পক্ষাপিট করে তাকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং তারা নির্বাচনে ভাবছিল যে আমরাই ক্ষমতা আসবো, 3 দিন পরে একটা ডিক্লেয়ার দেবো, এরকম একটা ষড়যন্ত্র তারা করছিল, কিন্তু ওখানে তারা ডট বল হয়েছে, যার কারণ উনি বলতেছেন যে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতার থেকে সরানো হয়েছে সেটা তার অভিজ্ঞতা তিনি শেয়ার করছেন। এভাবে শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ, যারা অতি সাধারণ মানুষ, তাদের বিভিন্ন মসজিদে 1000 টাকা দিব, আল্লাহ 1 সপ্তাহ হাত দেয় এই গরিব মানুষের জন্য। আমি আমার মনের থেকে তাকে খুব ভালোবাসি, সেখানে মসজিদে 1000 টাকা দেবো। আসলে দেশে কেন 1000 টাকা চালাইবো ভালো করে? এই রিক্সা চালক বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরে এলে তিনি মসজিদে 1000 টাকা দেবেন। একজন রিক্সা চালকের অনুভূতিটা আপনারা শুনলেন। বর্তমান দেশের পরিস্থিতি কি দেখছে? আরে দেশের পয়সা বেটা তো খাইতে পারি না রে, বেটা করতে পারি না। এই দেশ চলে এভাবে চলবে? আমার প্রতিবন্ধী গাড়ি দেখেন, আমি চলতে পারি না অসহায়। এই প্রতিবন্ধী গাড়ি থানায় ডুবে, এই পুলিশের বিবেক আছে, গাজবের বিবেক আছে। এই প্রতিবন্ধী গাড়ি থানায় ডুবে, 1 টাকা পড়ে নেই, 600 টাকা দিতে হবে। এর বাবা কামি করছে, এর বাবারই খারাপ। আমার পড়ে টাকা নাই, আমি দেবো কি? এই যে মোল্লা পুলিশ, আমি বললাম ভাই আমি অসুস্থ। তিনি বলছেন তিনি একজন প্রতিবন্ধী, তার গাড়ি থানায় আটকে নিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তো এই প্রতিবন্ধী মানুষটার আত্মচিৎকারটা আপনারা শুনলেন। খারাপ আছি, আগে হাসিনা থাকতে ভালো হলো। ওখানে মনে কয় হাসিনা যাই দিল্লি যাই পাই দরকার আনি। আগে গ্যাস আসলে 1400 টাকা, ওখানে গ্যাস 2200 টাকা, আমরা ভাত পাই না। একজন সিএনজি চালক তিনি বলছেন যে মনে হচ্ছে যেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে পায়ে ধরে বাংলাদেশে ফেরত আনি। আমাকে জন্য বস্ত্র ভাতা দিছে, ভাতা দিছে, কতজনের ঘর বাড়ি নেই, ঘর বাড়িও দিছে, আবার টাকাও সাহায্য করছে। হাসি নেই ভালো, আমাকে জন্য বস্ত্র ভাতা দিছে, ভাতা দিছে, কতজনের ঘর বাড়ি নেই, ঘর বাড়িও দিছে, আবার টাকাও সাহায্য করছে। হাসি নেই ভালো। সাধারণ মানুষের অনুভূতির কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর একটা অনুভূতি শুনি। এই বৃদ্ধ বলছেন যে আমরা নৌকা, আওয়ামী লীগের উপর যে কোনো দল আছে? এরকম শত শত অতি সাধারণ একেবারে নিম্ন পর্যায়ের খেটে খাওয়া বিপন্ন হওয়া মানুষদের মতামতের কিছু অংশ আপনারা শোনালাম। এই নির্যাসয় শেখ হাসিনার কোনো বিকল্প নাই এবং সাধারণ মানুষের আস্থা শেখ হাসিনা, একমাত্র শেখ হাসিনাতেই আস্থা। সেই শেখ হাসিনাই বিপন্ন বিপর্যস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার রাজনীতির রোল মডেল, উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। আমাদের ঋতগৌরব পুনরুদ্ধার করতে গেলে আবার শেখ হাসিনাকেই প্রয়োজন। যারা শেখ হাসিনার বিরোধিতা করতেন তারাও উপলব্ধি করেছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটাই জরিপের ফলাফল। সমাজ দর্শক,
পুলিশের সাবেক আইজি বেনজির তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইতে, এরকম একটি খবর বাংলাদেশের পত্রপত্রিকায় রীতিমতো লিড নিউজ হয়েছে। 12 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছেন চলমান মাসের। আর এই খবরটি সরকারিভাবে বাংলাদেশকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবার যিনি প্রধান ব্যক্তি, যার নেতৃত্বে মূলত এই ইন্টারপোল পরিচালিত হয়, তো তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই বিষয়টি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের সাহেব নিশ্চিত করেছেন। বেনজির সম্পর্কে বলবো, অন্যান্য বিষয় সম্পর্কে বলবো, তার আগে বলে নেই যে এই এত বড় একটা ঘটনা ঘটলো, এই জন্য সবার আগে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধর্মের কাল বাতাসে নড়ে। এই পৃথিবীতে কোনো মানুষ অন্যায় করে পার পায় না। কিয়ামতের বিচার পরে আগে এই দুনিয়াতে বিচার হতে হবে, এবং বিচার হয়। প্রতিটি ঘটনা আমরা দেখলাম। আওয়ামী লীগ জমানাতে যারা অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, একটি লোক রক্ষা পাননি। আর এখন এত বিরূপ অবস্থা, সেই বিরূপ অবস্থার মধ্যেও আওয়ামী লীগ আমলে সৎ ছিলেন, অন্যায় করেননি। এই জমানাতে তাদের কিছু হয়নি, তারা দিব্যি ভালো আছেন। অনেকে সসম্মানে মারা গেছেন, অনেকে দুর্ভোগ পোহাতেই হয়নি। কিন্তু সেই একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের প্রধান, যারাই অন্যায় করেছেন, প্রত্যেকটা মানুষের জীবন এই গত 2 বছরে তছনছ হয়ে গেছে। এরপর কেন মানুষ অন্যায় করে, কেন মানুষ জুলুম করে, আমার মাথায় আসে না। যেটা বলছিলাম যে বেনজিরের যে গ্রেপ্তার, ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি একজন নাগরিক হিসেবে, খুশি হয়েছে একজন মুসলিম হিসেবে, ধর্মবিশ্বাসী হিসেবে, খুশি হয়েছে একজন মানুষ হিসেবে। একজন প্রধানমন্ত্রী ধরেন, একজন আইজি ধরেন, সেনাবাহিনীর প্রধান ধরেন, আর একজন কৃষক ধরেন, আসলে মানুষ হিসেবে আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ কাউকে কৃষক বানান, কাউকে রাজা বানান, কিন্তু একই তাদের আকার এবং আকৃতি, তাদের চাহিদা, কামনা, বাসনা, তাদের শরীরের রক্ত, মাংস, হাড্ডি সব কিছু সেম। তো সেখানে আল্লাহর দয়ায় মানুষ যখন কোনো একটা বড় পর্যায়ে পৌঁছে গিয়ে কৃষকের উপর জুলুম করে, মজুরের অর্থ ছিনিয়ে নেয়, মজলুমকে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বশেষ যে সম্পদটুকু ছিনিয়ে নেয়, তখন আল্লাহর আরশের আজিম পর্যন্ত কাঁপতে থাকে। বেনজির এমন একজন মানুষ, মানে কখনো ছাত্রলীগ করেছেন, কখনো আওয়ামী লীগ করেছেন, বা হোয়াট ডাজ ইট মিন, ছাত্রলীগ করলো, আওয়ামী লীগ করলো, তাতে কি? তিনি ক্ষমতায় বসে যে কাজগুলো করেছেন, এটার একটা যৌক্তিকতা দেখান। একটি মধ্যবিত্ত, গোপালগঞ্জের একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। এই পরিবারের যারা লোকজন, একমাত্র সে ছাড়া প্রায় সবাই সৎ, যোগ্য, এবং যে যার মতো করে জীবন নির্বাহ করছে। তারা বেনজিরকে পরিচয়ও দেয় না। বেনজির তার নিজের পরিবারের মধ্যে বলতে গেলে কুলাঙ্গার। 2 নম্বর হলো বেনজিরের যে কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে তার স্ত্রীর কর্মকাণ্ডের কারণে বেনজিরের মা খুব কষ্ট নিয়ে মারা গেছেন। উনি জীবিত আছেন কিনা আমি বলতে পারবো না, সম্ভবত মারা গেছেন, কিন্তু উনি অনেক কষ্ট পেয়েছেন, এটা আমি জানি। এরপর তার যে ব্যক্তিগত জীবন, তার যে নারী লিপ্সা, তার যে অর্থ লিপ্সা, তার যে ক্ষমতা লিপ্সা, তার যে দাম্ভিকতা, সব মিলিয়ে সে দুর্নীতিবাজদের কাছে একটা আইকনে পরিণত হয়ে গেছিল। এবং সে যেভাবে দাম্ভিকতা করে, এবং যেভাবে শেখ হাসিনার পতনের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে, যদি তিনি ধরা না পড়তেন তাহলে ধরে নেওয়া হতো যে অপকর্ম করে আসলে সবাই রক্ষা পেতে পারে। তিনি যদি ধরা না পড়তেন তাহলে বহু মানুষ বেনজির হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের ফলে প্রথমত তার অনুসারী যারা আছেন দলের, মানে পুলিশের মধ্যে,
সকলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বেনজির মতো অন্য যে সকল দুর্নীতিবাজ পুলিশ কর্তারা ইন্টারপোলের মামলা মাথায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, এর মধ্যে দুবাইতে অনেকে আছেন, আমেরিকাতে অনেকে আছেন, তাদের অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যারা দুর্নীতি করছেন এবং যারা বেনজির হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এটি ইতিবাচক। মানুষ আল্লাহকে স্মরণ করবে। এই যে ঘটনাটাগুলো ঘটলো, আমরা তো বেনজির যখন ক্ষমতা ছিলেন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো মানুষ তো ছিল না। একটা টেলিভিশন টক শোতে তিনি কথা বলছিলেন, তার সঙ্গে নুরুল কবির সাহেব কথা বলছিলেন। আপনি তো জানেন যে নুরুল কবির বা কিছু মানুষ আছেন যারা অনেস্ট, সৎ, এবং সৎ মানুষের একটু রাগ বেশি থাকে, তারপরে অনেকে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে তারা কথা বলার চেষ্টা করে। নুরুল কবিরও সেইভাবে সেদিন কথাবার্তা বলার চেষ্টা করছিলেন, এবং সেখানে প্রকাশ্য টেলিভিশনের সামনে যেভাবে নুরুল কবিরকে তিনি ধমক দিচ্ছিলেন, অ্যাজ ইফ মনে হচ্ছিল তিনি সম্রাট আকবর, অথবা তিনি এমনভাবে ধমক দিচ্ছিলেন মনে হয় যেন অ্যাডলফ হিটলার। আর তার নর্মালি নুরুল কবির সাধারণত খুবই মুখরা টাইপের মানুষ, তিনি উত্তর করেন। কিন্তু বেনজির এরকম একটা ভয় রাজত্ব কায়েম করেছিলেন যে তার ধমক খাওয়ার পরে নুরুল কবির অনেকটা চুপসে গিয়েছিলেন। সেদিন কেন যেন আমার মনে হয়েছিল যে দুর্ভাগ্য বেনজিরকে তাড়া করছে। বেনজির সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক আগের থেকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। সম্পর্ক তার সঙ্গে আমার কখনো ভালোও ছিল না, কখনো খারাপ ছিল না, কিন্তু একটা অসাধারণ সামাজিক সম্পর্ক ছিল। তিনি আমার লেখা পড়তেন, তারপরে টকশো শুনতেন, সব মিলিয়ে কিন্তু তার এই কর্মকাণ্ডগুলো কোনো অবস্থাতেই আমার তার সাথে যে আমার যে সম্পর্ক, এটি আমাকে আহ্লাদিত করে না। বাকি দুজন যারা পুলিশের যারা অন্যান্য যারা আইজি হয়েছেন, জাভেদ পাটোয়ারি হয়েছেন, মামুন সাহেব হয়েছেন, শহীদুল সাহেব হয়েছেন, এদের সবার সঙ্গে, মামুন সাহেবের সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সম্পর্ক নাই বা ছিল না, কিন্তু বাকি যারা আছেন তাদের সবার সঙ্গেই, হাসান মাহমুদ সহ সবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে, এবং কয়েকজনের সাথে শহীদুল সাহেবের সঙ্গে তো ব্যক্তিগত সম্পর্ক একেবারে বন্ধুর পর্যায়ে, শহীদুল হক সাহেবের সঙ্গে একেবারে বন্ধুর পর্যায়ে ছিল। এখন সে দুর্নীতি করে যা কিছু করে সেটা তার ব্যাপার, বা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে ফ্রেন্ডলি, তারপরে শেষে বিনয়ী, কোঅপারেটিভলি শহীদুল হক সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি, এটা অন্য কোনো আইজির কাছ থেকে পাইনি। এনিওয়ে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু সাফারার, সবাই জেলের মধ্যে আছেন, অনেকে পালিয়ে আছেন, অনেকে দেশে আসছে না, কিন্তু বেনজির একেবারে শেষ সময় পর্যন্ত তিনি বুক ফুলিয়ে চলছিলেন। দুবাইতে তিনি বুক ফুলিয়েছিলেন, এবং তার এই যে অহমিকাবোধ, এই অহমিকাবোধের কারণেই তিনি কী করলেন, সেখানে গ্রেপ্তার হলেন, এবং এটা প্রকৃতির একটা, যাকে বলা হয়, বিচার। আপনারা হয়তো অনেকে জেনে খুশি হবেন যে তার সঙ্গে আসলে আওয়ামী লীগের কারোর কোনো রকম সম্পর্ক ছিল না। হি ওয়াজ নাইদার রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, নাইদার প্রাইম মিনিস্টার। শেখ হাসিনাও তাকে পছন্দ করতেন না, কিন্তু কী করে যেন গোপালগঞ্জ বাড়ি কী করে যেন একটা চেইনে এসে তিনি আইজি হয়ে গেলেন। কিন্তু আইজি হওয়ার পরে তার যে ব্যক্তিগত কর্মকাণ্ড, সেই ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি যখন ডিজি র্যাব ছিলেন, ঠিক সেই সময় পুরো ডিজি অফিস, র্যাবের অফিসটিকে তিনি একটা মিনি পতিতালয় বানিয়ে ফেলেছিলেন তার নিজের জন্য। শোবিজ জগতের যত রকম তারকা রয়েছে, বেশিরভাগ তারকাকে তিনি ভোগ করেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা গিয়েছে, টাকার কারণে হোক অন্য কারণে হোক। এবং একজন তারকার জন্য আর একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে তার হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে। শোনা কথা, অনেকে জানেন কে, ভোলার একজন প্রমিনেন্ট রাজনীতিবিদ, দক্ষিণবঙ্গের রাজনীতিবিদ, তার ভাগ্নের সঙ্গে এক নায়িকার প্রেম ছিল, সেই নায়িকাকে আবার বেনজির নিয়ে আসছে, সেটা নিয়ে মারামারি হয়েছে। এর বাইরে শোবিজের আর একজন নায়িকা, টেলিভিশনের নায়িকা, খুবই জনপ্রিয় নায়িকা, সেই জনপ্রিয় নায়িকার সঙ্গে তার যে নষ্টামি, সেই নষ্টামি কোনো ভদ্রলোক পুলিশ বাহিনীকে রীতিমতো কলঙ্কিত করে ফেলেছে। এবং সেই নায়িকা মূলত ভারতের রয়ের এজেন্ট রূপে বারবার প্রকাশ্যে বেনজিরের শয্যাসঙ্গী হয়েছে।
ফলে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তার সাথে কোনো সম্পর্ক ছিল না শেখ হাসিনা, তার সাথে কোনো সম্পর্ক ছিল না আওয়ামী লীগের। কিন্তু পুরো আওয়ামী লীগ শেখ হাসিনাকে ডুবানোর জন্য যা যা করা দরকার বেনজির করেছে। ফলে কি হলো দেখেন, সে কিন্তু ক্ষমতা হারানোর পর অনেকটা আইসোলেটেড হয়েছিল। কিন্তু কালের কণ্ঠ নামক পত্রিকাতে তার সম্পর্কে যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলো, আমরা জানতাম যে সে দুর্নীতি করেছে, কিন্তু এত দুর্নীতি। আমরা জানতাম সে অন্যায় করেছে, কিন্তু এত অন্যায়। আমরা জানতাম সে অন্যায় করেছে, কিন্তু তার স্ত্রী অন্যায় করছে, তার শালা অন্যায় করছে, তার এজেন্ট অন্যায় করছে, তার ক্যাশিয়ার অন্যায় করছে। গরুর ব্যবসা থেকে হোটেল ব্যবসা, 5 তারকা হোটেল ব্যবসা, কক্সবাজারের সবচেয়ে নামকরা 5 তারকা হোটেল একটা আইজি সেটার মালিক। তার যে 2টো রিসোর্ট, বড় বড় 2টো রিসোর্ট, বড় বড় 2টো শিল্প গ্রুপ, এর সঙ্গে তার সম্পৃক্ততা, এ কী করে সম্ভব? এ তো ডাকাতি করলেও সম্ভব নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত অর্থ চুরি করলেও সম্ভব নয়। তাহলে সে করেছেটা কি? সে কি মাদক চোরা কারবারি করেছে? সে কি স্বর্ণ চোরা কারবারি করেছে? সে কি আন্ডারওয়ার্ল্ড ডনের মতো পুরো বাংলাদেশকে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে বিশ্বের মাদক এবং অস্ত্র স্বর্ণ চোরা কারবারিদের সে কি একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল বাংলাদেশে? আদারওয়াইজ এত টাকা তো হওয়ার কথা না। কালের কণ্ঠের রিপোর্টগুলো আপনি যদি পড়েন, আপনার গা শিহরে উঠবে। সেই কাজগুলো তিনি করেছেন। তারপর আবার সে টাকা পয়সা নিয়ে দ্বিধা আসছে, তিনি দেশের বাইরে চলে গেছেন। তার স্যুট, তার কোট, প্যান্ট, টাই, জামা কাপড়ের যে ফিরিস্তি, যেভাবে আমরা দেখেছি, যেভাবে দুর্নীতি দমন কমিশন সেগুলো উদ্ধার করেছে, এবং দুর্নীতি দমন কমিশনের মামলায় এই বেনজির মতো হাই প্রোফাইলের একজন অন্যায়কারী, একজন জুলুমবাজের যে গ্রেপ্তার, এবং এটা এই সময়টাতে দুবাইতে হলো, এটি পরিবর্তিত বিশ্বে, পরিবর্তিত বাংলাদেশে একটি নতুন মাইল ফলকে স্থাপন করবে। ব্যক্তিগতভাবে আমি আবার মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এই অল্প সময়, ক্ষুদ্র জীবন, কিন্তু তুমি দেখিয়েছ আমাকে যে অন্যায় করলে কেউ কখনো পার পায় না। কাজে তোমার সাহায্য চাই, তোমার পানাহা চাই, তোমার আশ্রয় চাই, যেন এসব বেনজিরদের মতো অন্যায়কারীদের মতো করে আমার নফস, আমার শরীর, আমার মন যেন কখনো অন্যায়ের দিকে ধাবিত না হয়। আরও প্রার্থনা করি এই বেনজিরের ওসিলায়, আল্লাহ তুমি এই বেনজিরের রক্ত, বেনজিরের মন, মানসিকতা, চরিত্র থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো, আমার সন্তান সন্ততি এবং বংশধরদেরকে রক্ষা করো। আমরা মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, আমরা বেনজির হয়ে বেঁচে থাকতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।